মন্ত্রী কিংবা এমপি হওয়ার জন্য এই আন্দোলন না, বললেন আমির খসরু। জানাবো বিএনপিতে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে চলতি মাসেই। এদিকে ঈদের দিন কি হয়েছে ওবায়দুল কাদের দেখছেন না, প্রশ্ন রিজভির। আরো জানাবো ইইউতে অভিবাসন ও শরণার্থীর নীতি কঠোর হচ্ছে। এবং সর্বশেষে জানাবো লঞ্চের রশিদ ছিঁড়ে দুর্ঘটনা, গ্রেফতার 5 জন রিমান্ডে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মন্ত্রী কিংবা এমপি হওয়ার জন্য এই আন্দোলন না, বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে যতদিন ফেরত না পাই ততদিন আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। বিএনপির হারানো কিছু নেই, মন্ত্রিত্ব কিংবা এমপি হওয়ার জন্য এই আন্দোলন না। তিনি বলেন, চলমান আন্দোলন বাংলাদেশকে ফিরে পাবার আন্দোলন, এটা চলবে। বছরের পর বছর ক্ষমতা দখল করে মানুষের উপরে কেউ চেপে বসে থাকবে আর লুটপাট করে টাকা বিদেশে পাচার করবে, আর এই টাকা পূরণ করবে সাধারণ মানুষ। বাড়তি ট্যাক্স, ভ্যাট, উচ্চ মূল্যে গ্যাস বিল, বিদ্যুৎ বিল আর পানির বিলও উচ্চ মূল্যে কিনে, এটা চলতে পারে না। জনগণের মধ্যে ক্ষোভ আছে, এই ক্ষোভের প্রতিফলন ঘটবেই, বললেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী। বিএনপিতে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে চলতি মাসেই। বিএনপি তার অভ্যন্তরীণ সাংগঠনিক বিষয়ে 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে চলতি মাসেই। আগামীকাল থেকে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন বলেও নিশ্চিত হওয়া গেছে। আজ সন্ধ্যা থেকে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে আগামীকাল এবং পরশু এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এই বৈঠকে 3টি বিষয়ে বিএনপি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাচ্ছে। প্রথমত, বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পারিবারিক কারণে এবং স্বাস্থ্যগত কারণে মহাসচিবের দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই তিনি এই বার্তা দলের নীতি নির্ধারকদের কাছে জানিয়ে দিয়েছেন। তিনি যেমন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তার অভিপ্রায়ের কথা জানিয়েছেন, তেমনি খালেদা জিয়াকেও তিনি কেন মহাসচিবে থাকতে চান না সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা ততটা ভালো না। তাছাড়া তার স্ত্রীও গুরুতরভাবে অসুস্থ। আর এই দুই কারণেই তিনি মহাসচিব হিসেবে নয়, দলের একজন কর্মী হিসেবে কাজ চালিয়ে যেতে চান। দলে একজন পূর্ণকালীন মহাসচিব নিয়োগের ব্যাপারে তিনি অনুরোধ করেছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এখন বিএনপিতে কে মহাসচিব হবে তা নিয়ে আলাপ আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে যে আগামী 2 দিন যে স্থায়ী কমিটির বৈঠক হবে সেখানে মহাসচিবের বিষয়টি নিয়ে চূড়ান্ত ফয়সালা হতে পারে। মহাসচিব হওয়ার ব্যাপারে একাধিক নাম নিয়ে আলোচনা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ডক্টর আব্দুল মঈন খান। এছাড়াও আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা আব্বাসের নামও আলোচনায় আছে বলে জানা গেছে। তবে কর্মীদের কাছে জনপ্রিয় নাম রুহুল কবির রিজভী, কিন্তু রুহুল কবির রিজভীকে শেষ পর্যন্ত মহাসচিব করা হবে না বলেই ধারণা করা হচ্ছে। কারণ বেগম খালেদা জিয়া বা তারেক জিয়া কারো কাছে তিনি আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত নন। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে তা হলো দলের কাউন্সিল অধিবেশন। বিএনপির মধ্য থেকে স্পষ্ট বার্তা এসেছে যে দলকে শক্তিশালী করার জন্য, সংগঠন গোছানোর জন্য কাউন্সিলের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে বিএনপিতে কাউন্সিল অনুষ্ঠিত হয় না। 7 জানুয়ারি নির্বাচনের পরপরই বিএনপিতে নতুন করে কাউন্সিলের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ নিয়ে দলের মধ্যে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কবে কাউন্সিল হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বিএনপির কোনো নেতা মনে করেন যে কাউন্সিল অনুষ্ঠান করার উপযুক্ত সময় এখন নয়, কারণ বিএনপির বহু নেতা কারাগারে রয়েছেন, অনেকে পলাতক জীবনযাপন করছেন। সবকিছু মিলিয়ে বিএনপি যে অবস্থানে আছে তাতে কাউন্সিল করার জন্য এখনো অনুকূল পরিবেশ নেই। কিন্তু অনেকে মনে করেন যে অবস্থা যতই প্রতিকূল থাকুক না কেন দলের সাংগঠনিক তৎপরতা এগিয়ে নিতে হবে, কাউন্সিল করতে হবে। এ নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে বলে একাধিক সূত্র আভাস দিয়েছে। তৃতীয়ত, বিএনপি স্থায়ী কমিটির 5টি শূন্য পদ রয়েছে। এই শূন্য পদ অবিলম্বে পূরণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির তৃণমূলের কর্মীরা। আর স্থায়ী কমিটির শূন্য পদগুলো কিভাবে পূরণ করা যায় সে নিয়ে দলের নীতি নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। কেউ কেউ বলেছেন যে কাউন্সিল পর্যন্ত শূন্য পদগুলো পূরণ না করাই ভালো, কাউন্সিলের মাধ্যমে এটি করা হলে ভালো। আবার অনেকে মনে করেছেন এখন যে অবস্থা তাতে অনতিবিলম্বে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শূন্য পদগুলো পূরণ করা উচিত। এরকম একটি বাস্তবতায় বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হতে পারে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ঈদের দিন কি হয়েছে ওবায়দুল কাদের দেখছেন না, প্রশ্ন রিজভির।
ঈদকে কেন্দ্র করে সরকারের অব্যবস্থাপনা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের নানা ধরনের নীতির কারণে যে হয়রানি এবং দুর্বিষহ পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা ওবায়দুল কাদের সাহেবরা হয়তো লক্ষ্য করছেন না। তিনি তো মন্ত্রিত্বের যে গরম সেই গরমে উৎস হয়ে আছেন। তিনি তো জনগণের দিকে তাকিয়ে দেখছেন না যে ঈদের দিন কি হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে। গতকাল ঈদের দিনে 10 জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এমনকি লঞ্চে করে ঈদের দিন বাড়ি যেতে গিয়ে লাশ হয়ে গেছেন। ঈদের দিন ভিড় কম হবে ভেবে বিল্লা তার পরিবার নিয়ে বাড়ি যেতে চেয়েছিলেন। বেপরোয়া গতিতে লঞ্চের ধাক্কায় এক পরিবারের 3 জন সহ 5 জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তারা ঈদের দিন বাড়ি যাচ্ছিল, তারা লাশ হয়ে ফিরে এলো। ওবায়দুল কাদের সাহেব, আপনার স্বস্তি থাকতে পারে, আপনার নেতাদের স্বস্তি থাকতে পারে, আপনাদের মন্ত্রীদের স্বস্তি থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের স্বস্তি নেই। এটাই বাস্তবতা। তিনি বলেন, রাজধানী যেন আগুনের নরক কুণ্ড। কিছুদিন আগে বেইলি রোডে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটেছে। ঈদের দিনেও আজ অগ্নিদগ্ধ হয়ে 6 থেকে 7 জন মানুষ এখন কাতরাচ্ছে। তাদের জীবন এখন আশঙ্কাজনক। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই তো ঈদের উপহার সরকারের পক্ষ থেকে। সরকারকে অব্যবস্থাপনার কারণে চোখ অন্যদিকে ফিরিয়ে রাখার কারণে জনগণের যে দুরবস্থা সেদিকে তারা নজর দেননি। কারণ কি? তারা দেশের মানুষের কাছে দায়বদ্ধ নন, তারা প্রকৃত ভোটারদের ভোটে নির্বাচিত নন। শেখ হাসিনার সিলেকশনে এই সরকার, শেখ হাসিনার সিলেকশনে এই সংসদের এমপিরা নির্বাচিত হয়েছেন। তাদের দায়বদ্ধতা বা জবাবদিহিতা থাকবে কেন? তাদের জবাবদিহিতা শুধু শেখ হাসিনার কাছে। ইইউতে অভিবাসন ও শরণার্থী নীতি কঠোর হয়েছে। অবশেষে নতুন অভিবাসন ও শরণার্থী নীতি গ্রহণের প্রস্তাব পাশ হলো ইউরোপীয় ইউনিয়নে। ইউরোপীয় পার্লামেন্টে হওয়া ভোটে শরণার্থী ও অভিবাসন বিষয়ক নতুন নীতির প্রস্তাব পাশ হয়। এর মধ্য দিয়ে অঞ্চলটির দেশগুলোতে অভিবাসী ও শরণার্থী হিসেবে তৃতীয় কোনো দেশ থেকে যাওয়ার ক্ষেত্রে কঠোর নীতিমালার মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, 2015 সাল থেকে ইইউভুক্ত দেশগুলো অভিন্ন অভিবাসন ও শরণার্থী নীতি গ্রহণ নিয়ে কাজ শুরু করে। অঞ্চলটির কিছু দেশ নিজেদের সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের প্রেক্ষাপটে বিষয়টি সামনে আসে। অবশেষে দীর্ঘদিন আলোচনার পরে সম্পর্কিত নীতির প্রস্তাবটি ইউরোপীয় পার্লামেন্টে পাশ হলো। অবশ্য এই নীতি আগামী 2 বছর সময়ের মধ্যে কার্যকর করা হবে। এই নীতির মধ্য দিয়ে ইউরোপীয় দেশগুলোতে শরণার্থী গ্রহণ প্রক্রিয়ার গতি বাড়বে। পাশাপাশি অবৈধ বলে বিবেচিত অভিবাসীদের নিজ নিজ দেশেও দ্রুততার সঙ্গে ফেরত পাঠানো সম্ভব হবে। একই সঙ্গে শরণার্থী গ্রহণের ক্ষেত্রে অঞ্চলটির দেশগুলোকে আলাদাভাবে দায়িত্ব দিতে হবে। বিবিসির দেওয়া তথ্য মতে গত বছর ইইউ সীমান্ত পার হয়ে অঞ্চলটিতে প্রবেশ করে 3,80,000 অবৈধ অভিবাসী। 2016 সালের পর এই সংখ্যা সর্বোচ্চ। ইইউ জানিয়েছে, এর মধ্য দিয়ে ইইউভুক্ত দেশগুলোকে এই নীতির মেনে চলার বিষয়ে আবশ্যিক ঐক্য প্রদর্শন করতে হবে। প্রাথমিকভাবে ভোটে পাশ হওয়ার পর পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে অবশ্য আরো কিছু সময় লাগবে। চলতি মাসের শেষের দিকে এই বিষয়ে আরেকটি ভোট হবে। সেখানে পাশ হলে বিষয়টি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাবে। প্রস্তাবিত নীতিতে বলা হয়েছে, ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ইতালি, গ্রিস, স্পেনের মতো দেশগুলোতে প্রবেশ করা শরণার্থীদের অন্য দেশগুলো হয়ে ভাগ করে নিতে হবে, অথবা সেই সব শরণার্থীর ব্যয় নির্বাহের জন্য তহবিলের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শরণার্থী বিষয়ক দায় শুধু আর এই কয়েকটি দেশের ঘাড়ে থাকবে না, ইইউভুক্ত 27টি দেশকে এই দায় নিতে হবে। একই সঙ্গে বলা হয়েছে, শরণার্থী হিসেবে গ্রহণের সুযোগ কম এমন ব্যক্তিদের বিষয়ে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে শরণার্থী হতে আবেদন করা ব্যক্তিকে এমনকি ইউরোপে প্রবেশের আগে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি যে কোনো আশ্রয় আবেদন 12 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আশ্রয় আবেদনের বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে একই সময়ের মধ্যে জোরপূর্বক তার নিজ দেশে ফেরত পাঠাতে হবে। শুধু শরণার্থী নয়, ইউরোপে অভিবাসী হতেও বড় ধরনের যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে। প্রস্তাবিত নীতিটি পাশ হলে 7 দিনের মধ্যে অভিবাসন আবেদনের নিষ্পত্তি করতে হবে। এক্ষেত্রে ইইউ অঞ্চলে প্রবেশের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে বাড়তি যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে হবে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য স্বাস্থ্য নিরাপত্তা ও পরিচয় সংক্রান্ত বিষয়াদি। 6 বছর বা তদূর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে বায়োমেট্রিক ডেটা পরীক্ষা করা হবে। এই ধরনের অভিবাসীর সংখ্যা বেড়ে গেলে তা মোকাবেলায় ব্যস্ততা গ্রহণ করা হবে। ইইউ অঞ্চলে এই অভিবাসন নীতি নিয়ে মূলত দুটি রাজনৈতিক গোষ্ঠী কাজ করছে। এর একটি মধ্য ডানপন্থী ইউরোপিয়ান পিপলস পার্টি গ্রুপ ও অন্যটি মধ্যম বামপন্থী প্রগ্রেসিভ
প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্রেটস। আগামী জুনে ইউরোপীয় পার্লামেন্টের অনুষ্ঠানে নির্বাচনে দুটি দলই বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে মনে করা হচ্ছে। নতুন অভিবাসন নীতিকে স্বাগত জানিয়ে দেয়া বক্তব্যে জার্মান চ্যান্সেলর ওলাফ গোলজ একে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন, আর ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা একে ঐক্য ও দায়বোধের মধ্যে ভারসাম্য বলে আখ্যা দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।